দেখো কালকে আমরা দেখেছিলাম স্টেপ রেসপন্স অফ আরএল সিরিজ সার্কিট, ঠিক আছে? স্টেপ রেসপন্স অফ আরএল সিরিজ সার্কিট, তার চার্জিং কন্ডিশনটা করা হয়েছিল। ডিসচার্জিংটা কি করেছো? হ্যাঁ স্যার, করেছি। পাঠিয়েছো স্যার ওটা? হ্যাঁ স্যার, হয়েছে ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর টি ডিভাইডেড বাই এল, এটা বেরিয়েছিল। হ্যাঁ, এটাই আসার কথা। সেমই এসেছিল স্যার, আগেরটার মতনই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা স্টেপ রেসপন্স অফ আরএল এর পরিবর্তে এখন আমরা আরসি সিরিজ সার্কিট দেখবো। ঠিক আছে, আরসি সিরিজ সার্কিট, স্টেপ রেসপন্স অফ আরসি সিরিজ সার্কিট। তাহলে আমরা ফার্স্টে সার্কিটটাকে ড্র করি। চার্জিং কন্ডিশনটাই আমরা দেখবো, চার্জিং। ঠিক আছে, তো এখানে আমরা একটা ব্যাটারি ব্যবহার করছি, এটা প্লাস মাইনাস। এটা হচ্ছে ধরো ভোল্টেজটা হচ্ছে ই। ঠিক আছে, ই যদি শুধু দেওয়া থাকে আর ইউটি না লেখা থাকে, ইউ অফ টি না লেখা থাকে, তাহলে ধরে নেবে যে এর সঙ্গে মাল্টিপ্লাইড বাই ইউ অফ টি আছে। ঠিক আছে, ই ইন্টু ইউ অফ টি আর ই দুটো সেমই জিনিস, কারণ আমরা টি গ্রেটার দেন জিরোতেই কনসিডার করছি, টি লেস দেন জিরো নিয়ে আমরা করছি না। এখানে একটা সুইচ আছে, এখানে একটা রেজিস্টার যার রেজিস্ট্যান্স হলো আর, এবং এখানে একটা ক্যাপাসিটার আছে যার ক্যাপাসিটেন্স হলো সি। ক্যাপাসিটেন্স হলো সি, এটা হলো আর এবং এটি হলো সি। এই সুইচটাকে ক্লোজ করা হলো, সুইচটাকে ক্লোজ করা হয়েছে ধরো টি ইকুয়াল টু জিরোতে, আর টি ইকুয়াল টু জিরোতে সুইচটাকে ক্লোজ করা হয়েছে, এবং তার ফলে এই সার্কিটের মধ্যে একটা কারেন্ট তৈরি হয়েছে। কারেন্টের পরিমাণ ধরা যাক আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। ঠিক আছে, এবার আমরা ধরে রাখি যে এখানে ইনিশিয়ালি ক্যাপাসিটারটার অ্যাক্রসে একটা চার্জ ছিল। যদি আমাদেরকে ধরে রাখি, আমরা মানে আগে আমরা যখন করেছিলাম তখন আমরা ধরেছিলাম যে ইনিশিয়ালি ক্যাপাসিটার ডিসচার্জ অবস্থায় আছে, কিন্তু এক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করছি কন্ডিশনটা। আমরা ধরছি যে ইনিশিয়ালি এই ক্যাপাসিটারটা চার্জ অবস্থাতেই ছিল। মানে ইনিশিয়ালি মানে কি, এই সুইচটাকে ক্লোজ করার আগে, এই সুইচটা যখন আমরা ক্লোজ করিনি তার আগেই আমরা ক্যাপাসিটারটাকে একটা চার্জ দিয়ে রেখেছিলাম, এবং উপরের দিকে মানে পজিটিভ প্লেট ছিল এটা, এটা হচ্ছে নেগেটিভ প্লেট, এবং এখানে যে চার্জ জমা ছিল এটা ধরে নেওয়া যাক কিউ জিরো। ঠিক আছে, কিউ জিরো হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ হুইচ ওয়াজ স্টোর ইন দিস ক্যাপাসিটার। তাহলে কতটা ভোল্টেজ এখানে হয়ে আছে বলো দেখি, যদি কিউ জিরো চার্জ হয় তাহলে ভোল্টেজ কত হবে ইনিশিয়ালি? স্যার কিউ জিরো বাই সি। কিউ জিরো বাই সি, এটা হবে ভোল্টেজ। ঠিক আছে, এটা আমি বলে রাখলাম খালি। এবার মনে করো এই সুইচটাকে আমরা ক্লোজ করেছি, এই সুইচ এস এটাকে আমরা ক্লোজ করেছি কখন না টি ইকুয়াল টু জিরোতে ক্লোজ করেছি, এবং তার ফলে এখানে একটা কারেন্ট তৈরি হয়েছে। সেই কারেন্টটা কত? আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। এবার আমরা লিখবো কেভিএল, এখানে আমরা একটা কেভিএল ইকুয়েশন লিখবো। তাহলে কেভিএল ইকুয়েশন লিখতে গেলে প্রথমে আমরা রেজিস্টারের অ্যাক্রসে ড্রপটা কত পাচ্ছি বলো? সেটা হচ্ছে আর ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এটা পাচ্ছি। প্লাস কত হবে? ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজটা কত? ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ হয় এরকম, 1/c ইন্টু ইন্টিগ্রেশন অফ আই অ্যাজ এ আইডিটি। ফাংশন অফ টাইম টি ইন্টু ডিটি। এটা হচ্ছে ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ। ঠিক আছে, ফ্রম ইন্টিগ্রেশনের লিমিট কত, জিরো থেকে টি পর্যন্ত। জিরো থেকে টি পর্যন্ত হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিট। এটাই হচ্ছে আমাদের ক্যাপাসিটারের অ্যাক্রসে চার্জের, সরি, ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজের ইকুয়েশন। আমরা এটাকেই রাখছি কারণ দেখো এখানে আমরা লিখতে পারতাম যে প্লাস ভোল্টেজটাও লিখে দিতে পারতাম, কিন্তু সেটা আমরা লিখবো না এখন। আমরা খালি নর্মাল লিখে দেখছি, এবং যখন আমরা ল্যাপ্লাস করব দেখতে পাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে অটোমেটিক একটা ইন্টিগ্রেশনের সাথে কি থাকে, একটা ইনিশিয়াল কন্ডিশন চলে আসে। আসে তো ইন্টিগ্রেশন, ধরো একটা ইন্টিগ্রেশন ল্যাপ্লাস ট্রান্সফর্মের ইন্টিগ্রেশন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রেশন এফ অফ টি ডিটি, এটা করলে কি আসে বলো? এটা করলে আমার আসে তো 1/s ইন্টু এফ অফ এস, এটা একটা আসে এফ অফ এস, এটা তো আসেই, তার সঙ্গে কি আসে আর একটা এক্সট্রা জিনিস আসে, সেটা হচ্ছে 1/s ইন্টু ইন্টিগ্রেশন অফ এফ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ডিটি। এবং এটা কখন ইন্টিগ্রেটটা করা হয়েছে না টি ইকুয়াল টু জিরোতে
ইন্টিগ্রেশনটা আমরা ক্যালকুলেট করছি, টি ইকুয়াল টু জিরোতে আমরা ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করছি। ঠিক আছে, তার মানে ইন্টিগ্রেশনটা শুরু হয়েছে কখন থেকে, ইন্টিগ্রেশনটা আগে কখন থেকে চলছে আমরা জানি না, সাপোজ মাইনাস ইনফিনিটি থেকেই চলতে পারে, সেখান থেকে হয়তো জিরো পর্যন্ত সময়ের মধ্যে কতখানা এই ফাংশনটা ডেভেলপ করেছে, সেটাই হচ্ছে এইটা। লিমিটটা না দিতেও পারো, মানে বোঝার জন্য বললাম। এবার হচ্ছে এইটা, এই যে জিনিসটা, এই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি ইনিশিয়াল কন্ডিশন, এই জিনিসটাই হচ্ছে আমার ইনিশিয়াল কন্ডিশন। তাহলে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মে এই জিনিসটাকে ইউজ করি, তাহলে আর আমরা ইনিশিয়াল যে ভোল্টেজটা লেখার কথা প্লাস হচ্ছে এখানে যে ভোল্টেজটা, সেটা আর লিখবো না। তাহলে আমরা নর্মাল 1/c ইন্টু ইন্টিগ্রেশন অফ এফ আই অফ টি ডিটি এইটুকু ছেড়ে দেবো, এবং এইটা ইজিক্যাল টু লিখবো আমরা ই, যেটা আমাদের এইদিকে আছে এই ভোল্টেজটা, এটা আমরা ইকুয়াল টু ই লিখবো। ঠিক আছে, এবার আমরা এই ইকুয়েশনটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি পাবো বলো, এটা আমাদের হয়ে যাচ্ছে আর ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ এস, এটা হয়ে যাচ্ছে প্লাস কত হচ্ছে, প্লাস হচ্ছে 1/c আছে আমাদের, কিন্তু ইন্টিগ্রেশনের ভেতরে কত হবে, এটা হয়ে যাবে আমার 1/s ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ এস, প্লাস কত হবে, প্লাস হয়ে যাবে কত বলো, প্লাস হয়ে যাবে 1/s ইন্টু ইন্টিগ্রেশন অফ i of t dt, i of t dt at t equal to 0, at t equal to 0। সেই সময় আমাদের ইন্টিগ্রেশনটার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আর ইকুয়াল টু এইদিকে কত হবে, এইদিকে আমার ই থাকবে বাই ই এস, এর ল্যাপ্লাস করলে ই বাই এস হয়ে ই যাবে, বাই এস। ই বাই এস হয়ে গেল এটা। এবার দেখো আমরা এখানে এই জিনিসটাকে করলাম বলে আর আমরা কিন্তু ইনিশিয়ালটাকে ধরিনি। এবার যদি আমরা এই জিনিসটাকে অমিট করতাম, ল্যাপ্লাস ট্রান্সফর্মের সময় যদি আমরা এই টার্মটাকে না লিখতাম, এই টার্মটাকে যদি আমরা না লিখতাম, তাহলে আমাদেরকে কি করতে হতো, এখানে লিখতে হতো প্লাস এখানে যা ভোল্টেজ হয়ে আছে ইনিশিয়ালি সেটাকে লিখতে হতো। কিন্তু যেহেতু আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে অটোমেটিক এটা পাচ্ছি, আমি এটা দেখানোর জন্যই এখানে আর এটাকে লিখিনি। তোমরা চাইলে এখানেও লিখতে পারতে ইনিশিয়াল কতটা ভোল্টেজ আছে, সেটা তো বুঝতেই পারছো। ইনিশিয়ালি চার্জ যদি Q0 হয়, ভোল্টেজ কত হতো, Q0/c চার্জ হতো, মানে ভোল্টেজ হতো এখানে। তখন আর ল্যাপ্লাস করলে শুধু এইটা লিখতে 1/c ইন্টু 1/s ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ এস, এইটুকুই লিখতে। আর ইনিশিয়াল কন্ডিশনটা তখন আর লেখার দরকার হতো না। কিন্তু ইনিশিয়াল কন্ডিশনটা কিভাবে এলো সেটা দেখানোর জন্য আমি এটা করলাম। এবার স্যার, এইখান থেকে হ্যাঁ, আর যখন স্যার ইনিশিয়ালি যখন এটা চার্জ ছিল না, তখন ওই যে ইন্টিগ্রেশনে 1/s ইন্টিগ্রেশনে যেটা t ইকুয়াল টু 0 সেটা তো আর লিখবো না, ওটা তখন জিরোই হবে, এটা তো অটোমেটিক জিরো জিরো হবে হয়ে যাবে। তখন, হ্যাঁ, এই জিনিসটাই জিরো হবে। এবার আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, দেখো এখানে একটা ইন্টিগ্রেশন আছে, তো ইন্টিগ্রেশন আছে কত, আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ডিটি অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরোতে আমরা ইন্টিগ্রেট করছি। তাহলে কোথা থেকে কোথা পর্যন্ত ইন্টিগ্রেটটা করছি, ইন্টিগ্রেটটা আমরা করছি আমাদের মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে আপ টু টাইম জিরো পর্যন্ত, এই সময়ের মধ্যে আমরা ইন্টিগ্রেট করছি। তাহলে ওই সময়ের মধ্যে ইন্টিগ্রেশন অফ আইটিডিটি, ইন্টিগ্রেশন অফ আইটিডিটি এই কথাটার অর্থ কি, ইন্টিগ্রেশন অফ আইটিডিটির কথাটার অর্থ হচ্ছে কতটা চার্জ এখানে জমা হয়ে আছে ফ্রম মাইনাস ইনফিনিটি, অর্থাৎ মানে সুইচ ক্লোজ করার আগে থেকে জাস্ট যখন সুইচটা ক্লোজ করলো সেই সময় পর্যন্ত কতখানা চার্জ এখানে স্টোর হয়ে আছে। এবং সেটার ভ্যালু আমাকে অলরেডি কোশ্চেনে বলে দিয়েছে, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে Q0। দেখো সেটা হচ্ছে Q0। তাহলে আমরা এই জিনিসটার পরিবর্তে, এই ইন্টিগ্রেশন যে জিনিসটা আছে তার পরিবর্তে আমরা এখন Q0 লিখতেই পারি। তাহলে আমাদের লেখাটা কি দাঁড়াচ্ছে, এখানে প্রথমে আমরা লিখবো আর ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ এস, এটা আমরা লিখলাম, প্লাস হচ্ছে কত 1/c আছে, 1/c, এই 1/c ব্র্যাকেটের মধ্যে কত হবে, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমাদের কত 1/s ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ এস, এটা লিখবো, প্লাস ওই যে ইন্টিগ্রেশনটা করলাম, ইন্টিগ্রেশন অফ আই অফ টি ডিটি ফ্রম মাইনাস ইনফিনিটি টু জিরো, এই সময়ের মধ্যে কতটা ভ্যালু, কতটা চার্জ স্টোর হয়ে আছে এখানে, Q0 অ্যামাউন্ট অফ চার্জ স্টোর হয়ে আছে। তাহলে ওটার পরিবর্তে আমি Q0 লিখে দেবো। আর নিচে একটা এস আমার আছে, নিচে আমার একটা এস আছে। তাহলে এটা হলো, এইটা ইজিক্যাল টু আমার এদিকে হয়ে আছে কত, E/s, E/s। একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমাদের জিনিসটা যদি আমরা ভাঙি তাহলে কি এলো,
এখানে আমাদের এলো আর ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ এস, প্লাস কত এলো, 1 / cs ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ এস, প্লাস কত এলো দেখো এই টার্মটা কত এলো, 1/s, 1/s ইন্টু কত, Q0/c, Q0/c। তাহলে যদি আমরা ইন্টিগ্রেশনটাকে প্রথমেই লিখে দিতাম, ইন্টিগ্রেশনের ওখানে প্রথমেই যদি আমরা এই টার্মটা লিখে দিতাম এবং ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবার সময় এই টার্মটাকে না লিখতাম, তাহলেও একই জিনিসই তো হতো। আমরা আগে কি করছিলাম, 1/c ইন্টিগ্রেশন অফ আই অফ টি ডিটি এটা করছিলাম, প্লাস ইনিশিয়াল ভোল্টেজটা লিখছিলাম, তাই তো। ইনিশিয়াল ভোল্টেজটা কত হতো, ইনিশিয়াল ভোল্টেজটা বুঝতেই পারছো, Q0/c হতো। এবার আমরা যদি এখানে Q0/c-টা লিখতাম, তার ল্যাপ্লাস করলে কত হতো, Q0/c এর ল্যাপ্লাস করলে ইন্টু 1/s গুণ হয়ে যেত ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে। এবং সেই টার্মটাই দেখো এখানেও এসছে, Q0/s ইন্টু c, এই টার্মটাই আমার পরেও এসছে। কিন্তু আমরা কিন্তু এখানে ইনিশিয়ালটা ভোল্টেজটাকে ধরিনি। কি করে করলাম তাহলে, একই জিনিস কেন এলো, কারণ আমরা ইনিশিয়াল কন্ডিশনটা যেটা পাচ্ছি, এই ইন্টিগ্রেশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে যে ইনিশিয়াল কন্ডিশনটা পাচ্ছি, সেটাই হচ্ছে ওইটা। আমরা এতদিন পর্যন্ত ডাইরেক্ট লিখে দিতাম, কিন্তু এখন আমরা এটাকে দেখালাম যে কিভাবে ব্যাপারটা অ্যাকচুয়ালি আসছে, কিভাবে ব্যাপারটা আসছে সেটা আমরা এখানে দেখতে পেলাম। তাহলে দেখো তোমরা ডাইরেক্টলিও যদি করতে, তাহলে কি আসতো, ইকুয়েশনটা যদি আমরা ডাইরেক্টলি এখানে করতাম, এতক্ষণ পর্যন্ত যে রুলটা তোমাদের বলে এসেছি সেই অনুযায়ী করলে তোমরা এরকম লিখতে, ইনিশিয়াল রেজিস্টারের অ্যাক্রসে ড্রপ হচ্ছে আর ইন্টু আই এজ এ ফাংশন অফ টাইম টি, প্লাস ক্যাপাসিটারের অ্যাক্রসে ড্রপ সমান তোমরা লিখতে 1/c ইন্টু ইন্টিগ্রেশন অফ আই এজ এ ফাংশন অফ টাইম টি ডিটি, ইন্টিগ্রেশনের লিমিট কত থেকে দিতে, 0 থেকে টি পর্যন্ত দিতে, প্লাস ইনিশিয়াল ভোল্টেজ কত হয়ে আছে ওখানে, ইনিশিয়াল ভোল্টেজ হয়ে আছে আমার Q0/c, এইটা সমান কত লিখতে, এইটা সমান লিখে দিতে আমাদের ই, ঠিক আছে। এবং তারপরে এটাকে ল্যাপ্লাস করতে, ল্যাপ্লাস করলে এখানে কি করতে, আর ইন্টু আই অ্যাজ এ ফাংশন অফ এস এটা লিখতে, প্লাস এখানে কত লিখতে, 1/c ইন্টু, এটার ল্যাপ্লাস যখন করতে কত আসতো, ইন্টিগ্রেশনের ল্যাপ্লাস করলে 1/s ইন্টু আই অফ এস। এখানে কিন্তু আর ইনিশিয়াল কন্ডিশনটা ধরার দরকার হতো না, কারণ ইনিশিয়াল কন্ডিশনটা আমরা অলরেডি আগেই কনসিডার করে রেখেছি, তার জন্য আর ওটাকে করার দরকার হতো না। মানে এটা এসে যেত Q0/c ইন্টু এস ইকুয়াল টু হয়ে যেত আমাদের E/s, ঠিক আছে, একই আসতো। এবার আমরা এটাকে আই অফ এস যেটা আছে সেটাকে ক্যালকুলেট করব। তাহলে আই অফ এসটাকে আমরা প্রথম দুটো টার্ম থেকে কমন নিয়ে নিচ্ছি। প্রথম দুটো টার্ম থেকে আমরা আই অ্যাজ এ ফাংশন অফ এস এই জিনিসটাকে যদি কমন নিই, কত আসছে, আর প্লাস 1/c ইন্টু এস এটা আসছে। এবং ওইদিকে যখন আমরা Q/cs এই টার্মটাকে নিয়ে চলে যাচ্ছি, এখানে কত আসছে, E/s মাইনাস কত, Q0/c ইন্টু এস এটা আসছে। তাহলে এবার বলো, আই অ্যাজ এ ফাংশন অফ এস, এখান থেকে আমরা নিচে কি পাচ্ছি, নিচে পাচ্ছি আমরা c ইন্টু এস, উপরে কত পাচ্ছি, আর সি এস প্লাস 1 পাচ্ছি, আর এদিকে কত পাবো, এদিকে আমরা পাবো c ইন্টু এস, এটা লসাগু হচ্ছে, এখানে কত হচ্ছে, ই ইন্টু কত হচ্ছে, ই ইন্টু সি হচ্ছে, মাইনাস Q0 হচ্ছে, মাইনাস হচ্ছে Q0, এটা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি c ইন্টু এস এই টার্মটা এদিকেও আছে ওদিকেও আছে, তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল আউট হয়ে গেল, এই টার্ম দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আই অ্যাজ এ ফাংশন অফ এস এটা কত দাঁড়াচ্ছে, আই অ্যাজ এ ফাংশন অফ এস এটা দাঁড়াচ্ছে আমার, বলো, এদিকে আমার আছে কত, ইসি মাইনাস Q0, ইসি মাইনাস Q0, ইসি মাইনাস Q0 ডিভাইডেড বাই, কত আসছো, আরসিএস প্লাস 1, আরসিএস প্লাস 1, আরসিএস প্লাস 1। আচ্ছা আরেকটা এস আছে তো মনে হয়,
প্রবলেম হচ্ছে ইসি মাইনাস কিউ জিরো বাই সিএস ই ডিভাইডেড বাই এস মাইনাস কিউ জিরো বাই সিএস, সিএস কমন নিয়েছি, ইসি মাইনাস কিউ জিরো, এখানে হচ্ছে আর সিএস প্লাস ওয়ান। না ঠিকই আছে, তাহলে এখানে আমাদের এটা হচ্ছে, এখান থেকে আমরা কি লিখতে পারি বলো? এখান থেকে আমরা যদি দেখি, নিচে আর সিটাকে কমন নিতে পারি। হ্যাঁ এখান থেকে আমরা আমরা একটা জিনিস কমন নিই, উপরে আমরা সিটাকে কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? উপরে আমরা সিটাকে যদি কমন নিয়ে নিই, স্যার আগের পেজটা একবার দেখুন। হুম দেখো ঠিক আছে স্যার। আচ্ছা দেখো, আমরা সি কমন নিচ্ছি না, আমরা উপরেরটা অ্যাজ ইট ইজ রাখি, কোনো অসুবিধা তো নেই। এটাকে আমরা ইসি মাইনাস কিউ জিরোই রাখলাম, ইসি মাইনাস কিউ জিরোই রাখলাম। আর নিচে আমরা কি করব, নিচে আমরা জিনিসটাকে এখান থেকে আমাদেরকে এস টার্মটাকে ফ্রি করতে হবে। এসটাকে ফ্রি করার উপায় হচ্ছে এখান থেকে আর সি আমরা কমন নিয়ে নিলাম, আর সি কমন নিলে পড়ে থাকলো আবার এস প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ইন্টু সি, এই টার্মটা আমার ভেতরে পড়ে থাকলো, তাহলে এসটা আমার ফ্রি হয়ে গেল। এবার যখন আমরা এই আর সি দিয়ে উপরের জিনিসটাকে ভাগ করব পার্ট বাই পার্ট, তাহলে কত হবে? ইসি বাই আর সি, ইসি বাই আর সি মানে কত? মানে এটাকে এরকম লেখা যায় তো, উপরে আর সিটাকে তুলে আমরা পার্ট বাই পার্ট ভেঙে দেবো, ইসি বাই আর সি করবো, মাইনাস লিখবো আমরা কিউ জিরো বাই কত, কিউ জিরো ডিভাইডেড বাই আর সি, এরকম লিখবো, এটা এরকম লিখলাম, ডিভাইডেড বাই নিচে আমার যেটা আছে এস প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ইন্টু সি, এটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম। তাহলে আমাদের আই অ্যাজ এ ফাংশন অফ এস, এই জিনিসটা কত হলো? আই অ্যাজ এ ফাংশন অফ এস, এই জিনিসটা হয়ে গেল ইকুয়ালস টু, দেখো এখানে আমাদের আছে ই সি বাই আর সি, তাহলে এখানে আমার কিছু টার্ম ক্যান্সেল আউট হচ্ছে, উপরে সি আছে নিচে সি আছে, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে প্রথম টার্মটা হলো আমার ই বাই আর, ই বাই আর, ই বাই আর মাইনাস, ই বাই আর মাইনাস কত হলো? মাইনাস হচ্ছে এখানে কিউ জিরো বাই আর সি, কিউ জিরো বাই আর সি, কিউ জিরো ডিভাইডেড বাই আর সি, ডিভাইডেড মানে এটা তো কনস্ট্যান্ট টার্ম, এই টার্মের মধ্যে কোনো এস এর কিছু ব্যাপার নেই, তাহলে এটা কনস্ট্যান্ট টার্ম একটা। আর নিচে আমার আছে এস প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ইন্টু সি, এস প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ইন্টু সি। তাহলে ল্যাপ্লাস, ইনভার্স ল্যাপ্লাস করলে কত হবে বলো? আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যদি আমরা বার করতে চাই, আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি সমান হচ্ছে আমার কনস্ট্যান্ট টার্ম, যেটা উপরের টার্মটা তো কনস্ট্যান্ট, ওটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, ওটা আমার এমনি থেকে যাবে, ই ডিভাইডেড বাই আর, ই ডিভাইডেড বাই আর মাইনাস কিউ জিরো ডিভাইডেড বাই হয়ে যাবে আমার আর সি, কিউ জিরো ডিভাইডেড বাই আর সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি এই ডিভাইডেড টার্মটার বাই জন্য কি হবে? ল্যাপ্লাস ই টু এস প্লাস এ আছে, মানে ই টু দি পাওয়ার মাইনাস এটি, মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই আর সি ইন্টু টি হয়ে যাবে, ওয়ান ডিভাইডেড বাই আর সি ইন্টু টি, মাইনাস থাকবে অবশ্যই একটা আগে, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল আমাদের কারেন্টের ভ্যালুটা, এটা আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে কারেন্টের ভ্যালুটাকে ক্যালকুলেট করলাম, ঠিক আছে? আবার যদি বলতো এখানে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা কত বার করো, কি করে করতাম? ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা যদি বার করতে বলতো কত হতো সেটা? দেখো ভিসি যদি বার ওয়ান করতে বাই বলতো, সি, এটা করে দিতাম ওয়ান বাই সি ইন্টু ইন্টিগ্রেশন অফ আইডি। হ্যাঁ এটা করতাম, এটাই করতাম, মানে তার ল্যাপ্লাস করলে কত আসে, তাহলে এই টোটাল জিনিসটাকে রাখতে হতো, কিন্তু মানে এই ইনিশিয়াল কন্ডিশনটাকেও সেক্ষেত্রে কিন্তু আমরা কনসিডার করবো। তার মানে ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, মানে আমরা যদি এক কথায় বলি ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, প্রথমে তো টাইম টিতে পাবো না ভিসি, হ্যাঁ প্রথমে টাইম টিতেই লিখি, প্রথমে টাইম টিতেই লিখি, ঠিক আছে? প্রথমে টাইম টিতেই লিখলাম, কত হলো আমাদের? ওয়ান ডিভাইডেড বাই সি ইন্টু ইন্টিগ্রেশন অফ আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ডিটি। আমরা এরকম যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে করছি তখন আর আমরা ইনিশিয়াল কন্ডিশনটাকে লিখছি না, কারণ এটাকে যখন আমরা ল্যাপ্লাস করব তখন অটোমেটিক ইনিশিয়াল কন্ডিশনটা চলে আসবে। তাহলে দুদিকে ল্যাপ্লাস নিয়ে নাও, ফার্স্টেই এদিকে ভিসি অ্যাজ এ ফাংশন অফ এস
সমান এদিকে হয়ে যাচ্ছে কত 1/c ইন্টু ইন্টিগ্রেশন কত হচ্ছে, সরি ব্র্যাকেটের ভেতরে 1/s ইন্টু i অ্যাজ এ ফাংশন অফ s হচ্ছে প্লাস প্লাস কত হচ্ছে 1/s ইন্টু ইন্টিগ্রেশন অফ i অ্যাজ এ ফাংশন অফ টাইম t, i as a function of time t dt, যেখানে আমার ইন্টিগ্রেশনটা করা হচ্ছে at t equal to 0 তে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ভোল্টেজ। তাহলে আমরা এখানে কত পাচ্ছি 1/c ইন্টু 1/s ইন্টু i as a function of s, এটা পাচ্ছি প্লাস এটা কত হচ্ছে 1/s ইন্টু এটা হয়ে যাচ্ছে আমাদের q0। ঠিক আছে, তাহলে 1/s ইন্টু i অফ s, এখানে i অফ s এর ভ্যালু তো অলরেডি ক্যালকুলেট করা হয়েছে। i অফ s কত হয়েছে, এটা e/r মাইনাস এই q0/rc, এই টার্মটাকে বসিয়ে দাও ওখানে। আমরা এই পরের পাতায় করি 1/c, এটা আমাদের আছে 1/c, এটা কার সঙ্গে লিখছি, এটা হচ্ছে vc অ্যাজ এ ফাংশন অফ s। তাহলে i 1/c এটা তো বাইরেই আছে আমার, তার সঙ্গে কে গুণ হবে 1/s ইন্টু 1/s ইন্টু i অফ s এর ভ্যালু কত, i অফ s এর ভ্যালু হচ্ছে e/r। আর e/r টা দিয়ে করবো না, কারণ ওক্ষেত্রে আমার রেশনালাইজ করতে অসুবিধা হবে। এখন আমরা এইটাকে ইউজ করবো এখানে, ec মাইনাস q0, ec মাইনাস q0, ec মাইনাস q0 ডিভাইডেড বাই কত আছে আমার rcs, rc ইন্টু s প্লাস 1, এইটাকে ইউজ করছি আমরা এক্ষেত্রে, কারণ আমাদের এটাকে রেশনালাইজ করতে হবে এবং সেটা করবার জন্য এটাতে সুবিধা আছে। আর এখানে আছে কত, এখানে আছে 1/s, 1/s ইন্টু q0। তাহলে এখান থেকে কি লিখতে পারি, প্রথমটা থেকে, প্রথমটা যে আছে এই টার্মটা থেকে আমরা কিভাবে এটাকে ভাঙবো, 1/c আমাদের আছে। ঠিক আছে, না এটাকে এরকম রাখলেই সুবিধা ছিল, আগেরটা যেরকম করেছিলাম 1/s এটা থাকলো, উপরের টার্ম আমরা আরসি কমনই নিয়ে নিই, আরসি কমন নেবো এখান থেকে, আরসি কমন নিলে আমার পড়ে থাকবে হচ্ছে আরসি প্লাস, সরি এখানে এস প্লাস 1 পড়ে থাকবে, এস প্লাস 1/rc পড়ে থাকবে, এস প্লাস 1/rc, কারণ আমাকে এস কে ফ্রি করতে হবে। আর উপরে আমার থাকবে কে ইসি মাইনাস q0, ইসি মাইনাস q0। আর এখানে আমার কে আছে, এখানে হচ্ছে ব্র্যাকেটটার বাইরে যদি আমরা ভেঙে ফেলি এটাকে 1/s ইন্টু q0/c, ইন্টু q0/c, এটা পড়ে থাকবে। তাহলে বলো এখানে কত হচ্ছে, এটা এটা হচ্ছে 1/, r ইন্টু সি স্কোয়ার হয়ে যাচ্ছে, r ইন্টু সি স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, উপরে কে থাকছে ইসি মাইনাস q0, ওটাকে আমরা বাইরে বার করে নিলাম, কনস্ট্যান্ট টার্মগুলোকে আমরা সব বাইরে বার করে নিলাম, ইসি মাইনাস q0টাকেও বাইরে বার করে নিয়েছি, ইন্টু কত হয়ে যাচ্ছে, এখানে ভেতরে কত থাকছে 1/s, 1 ইন্টু হচ্ছে আমার 1/s ইন্টু s প্লাস 1/rc, s প্লাস 1/rc, এই জিনিসটা হচ্ছে। ঠিক আছে, আর এখানে কত আছে 1/s আছে ইন্টু q0/c আছে। ঠিক আছে, তাহলে এবার বলো কি করে করবে, এই পার্টটাকে কিভাবে ইনভার্স ল্যাপ্লাস করতে গেলে কি করতে হবে, এটা তো কনস্ট্যান্ট, ইসি মাইনাস q0 ডিভাইডেড বাই rc স্কোয়ার, এই টার্মটা তো কনস্ট্যান্ট, এটাকে তো কিছু করার নেই, করার যেটা আছে সেটা হচ্ছে এই পার্টটাকে 1/s ইন্টু s প্লাস 1/rc, এটাকে কিভাবে রেশনালাইজ করবে বলো। এটা পার্সিয়ালি ভেঙে নেবো। 1/s
দেখো এটাকে আমি একটু বলে নিই টেকনিকটা। যদি এরকম ওয়ান দিয়ে থাকে, এগুলোকে এত করার দরকার নেই, তোমরা একটু টেকনিকটা বোঝার চেষ্টা করো। যদি তোমার এরকম ধরো থাকে 1/, আগের দিনের এটা মনে করো, আগের দিন আমি এটা প্রুফ করিয়েছি, কিন্তু সবসময় প্রুফ করতেই হবে তার কোনো মানে নেই। এটা তোমরা ডাইরেক্টলি এক লাইনেও লিখে দিতে পারো, s × s+a যদি এরকম থাকে, তাহলে কি করবে, ফার্স্টে যেটা ছোট আছে সেটাকে লিখলে। ছোটটাকে এস আর s+a এর মধ্যে ছোট কোনটা? অবশ্যই এসটা। এসটা। তাহলে 1/s-টাকে আগে লিখলে, মাইনাস লিখলে যেটা 1/, বড় যেটা আছে, বড় কোনটা, s+a, 1/s+a অবশ্যই বড়। এরকম লিখে দিলে, ঠিক আছে? এরকম ব্র্যাকেটের লিখে, মধ্যে স্যার এটা। হ্যাঁ এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলে। এবার তুমি বোঝো, এবার তুমি যদি লসাগু নিতে, তাহলে উপরে কে পড়ে থাকতো? লসাগু নিলে উপরে এখানে s+a হতো, আর এখানে -s হতো, তাহলে s আর s কেটে যেত, উপরে একটা কি পড়ে থাকতো, a পড়ে থাকতো, একটা এক্সট্রা a উপরে পড়ে থাকতো। কিন্তু উপরে কি আছে এখানে? উপরে 1 আছে। কিন্তু তুমি যদি এই 1 - s - 1/1 s+a করে ছেড়ে দাও, তাহলে উপরে কে পড়ে থাকবে? একটা a পড়ে থাকবে। থাকবে কিনা? এটাকে করে দেখো তোমরা। 1/s, হ্যাঁ স্যার, এ পরে থাকবে, সে এটাকে কাটার জন্য এ দিয়ে ভাগ দিতে হবে। 1/a তোমায় করতে হবে, এটাকে ব্যালেন্স করার জন্য একটা 1/a জাস্ট করতে হবে এখানে, না সেটাই। তাহলে এই পদ্ধতি অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে 1/s ইন্টু s+1/rc, s+1/rc, এটাকে আমরা কি লিখতে পারি তাহলে এই পদ্ধতি অনুযায়ী যদি দেখি? প্রথমে এদের মধ্যে ছোট কোনটা? অবশ্যই s, 1/s-টা ছোট, এটাকে আগে লিখলাম। মাইনাস বড় কোনটা? 1/s+, মানে নিচের জিনিসটা বড়, সেটা কোনটা? 1/s+1/rc, এটাকে আমরা লিখলাম। এবার আমরা যদি এটাকে রেশনালাইজ করি, উপরে কে পড়ে থাকবে? একটা এক্সট্রা কি জিনিস পড়ে থাকবে? এই যেটা আছে, এই 1/rc-টা এক্সট্রা পড়ে থাকবে। তাহলে আমাকে 1/rc দিয়ে ভাগ করতে হবে, 1/1/rc, মানে আলটিমেটলি আমাকে আরসি গুণ উপরে করতে আরসি হবে দিয়ে স্যার। গুণ করতে হবে, উপরে আরসি দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটাই হলো রেশনালাইজেশন। তাহলে এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা এখানে বসিয়ে দেব। আমরা যেখানে যেটা পেয়েছি, এখানে sorry, আমরা এখানে যেটা পেয়েছি সেখানে আমরা বসিয়ে দেবো। এবার সেটা যদি করি, কি হবে দেখো, ভিসি অ্যাজ এ ফাংশন অফ এস, এটাকে আমরা কপি করে নিই একটু। এটা কিসের ভ্যালু? এটা হচ্ছে আমাদের ইস, সরি, ভি সি অ্যাজ এ ফাংশন অফ টাইম এস, সরি টাইম নয়, ভিসি অ্যাজ এ ফাংশন অফ এস, এরকম ভাবে আমরা পেয়েছি। তাহলে এটা আমরা রেশনালাইজ করছি পরের ধাপে। প্রথম টার্মটা অ্যাজ ইট ইজ ছেড়ে দিলাম, ইসি মাইনাস কিউ জিরো, ইসি মাইনাস কিউ জিরোকে আমরা ছেড়ে দিলাম নিজের মতো, ডিভাইডেড বাই, নিচে আমাদের কত পড়ে থাকলো, আর ইন্টু সি স্কোয়ার, পড়ে থাকলো, ইন্টু কত হবে বলো? ভেতরে আমার পড়ে থাকবে 1/s মাইনাস 1/s+1/rc, আর উপরে কাকে দিয়ে গুণ করব? আরসি দিয়ে গুণ করে দেবো, যেটা আমরা আগের পাতাতেই দেখলাম, সেটাকে আমরা কাজে লাগাচ্ছি। কিন্তু উপরে আমাদেরকে আরসি দিয়ে গুণ করে দিতে হবে। আর এইটা যেরকম আছে থাকবে Q0/CS/SC, ঠিক আছে, C × S। এবার দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এই আর আর এই আর কেটে যাচ্ছে, এখানে একটা সি, তার সঙ্গে একটা সি কেটে যাচ্ছে, এখানে একটা সি পড়ে থাকছে। তাহলে যদি আমরা এটাকে ভেঙে ঢুকিয়ে দিই এটার ভেতরে, তাহলে আমাদের কি হবে, E/C/C, মানে হচ্ছে কত, ফার্স্টের টার্মটা শুধু ই হয়ে গেল, আর সেকেন্ড টার্মটা কত হলো, Q0/C হয়ে গেল, Q0/C হয়ে গেল। তার সঙ্গে গুণ, গুণ কে আছে, 1/s গুণ আছে, মাইনাস 1/s+1/rc, এইটা গুণ আছে, ঠিক আছে। আর তার সঙ্গে যোগ কে আছে, যোগ আছে আমার Q0/CS, ঠিক আছে, Q0/C × S। এবার এটাকে যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস করতে চাই, কি করে করব? ভিসি অ্যাজ এ ফাংশন অফ এস ইকুয়ালস টু হচ্ছে আমার এইটা। বলো এবার ইনভার্স ল্যাপ্লাস করলে কি হবে? ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যদি আমরা লিখি, কত হবে? ভিসি অফ টি। হ্যাঁ,
এটা সমান প্রথম টার্মটা কি কিছু চেঞ্জ হবে? ওটা এটা তো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, স্যার। তাহলে ওটার কোনো চেঞ্জ হবে না। ই মাইনাস কিউ জিরো বাই সি অ্যাজ ইট ইজ আমরা ছেড়ে দেবো, কিউ জিরো বাই সি আমরা অ্যাজ ইট ইজ ছেড়ে দিলাম। আচ্ছা সেকেন্ড টার্মটার ক্ষেত্রে বলো, ওয়ান বাই এস এর জায়গায় কি লিখবো? ওয়ান বাই এস এর জায়গায় আমরা লিখবো ওয়ান, আর মাইনাস কি লিখবো? ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি ওয়ান বাই আর সি দিয়ে মাইনাস ওয়ান বাই আর সি গণিত টি, ওয়ান বাই আর সি গণিত টি লিখবো, বা টি বাই আর সিও লিখে দিতে পারতাম। আচ্ছা, আর এই যে সেকেন্ড যেটা যুক্ত আছে কিউ জিরো ডিভাইডেড বাই সি এস, এটার পরিবর্তে আমরা লিখবো জাস্ট কিউ জিরো ডিভাইডেড বাই সি লিখে দেবো, এসটা থাকবে না, যেহেতু এটা স্টেপ ফাংশন তো এসটা আর থাকবে না। তাহলে এইটা হয়ে গেল। এইভাবে আমরা ভিসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ক্যালকুলেট করতে পারলাম। কিভাবে করলাম? প্রথমে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম আমাদের কেভিএল ইকুয়েশনটিকা, তারপরে সেই কেভিএল ইকুয়েশন থেকে যেটা আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে পেলাম সেখান থেকে আমরা আইএস ক্যালকুলেট করলাম। ঠিক আছে, আইএস ক্যালকুলেট করলাম, আইএস থেকেই আমরা ভিসি অ্যাজ এ ফাংশন অফ এস সেটাকে ক্যালকুলেট করলাম, এবং আলটিমেটলি সেটাকে আবার আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এটা পেলাম। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে আমরা, হ্যাঁ বলো। স্যার ইনভার্স ল্যাপ্লাস এইখানে কি করে করলেন এটা বলুন। ইন্টিগ্রেশন করে করতাম তাহলে একটু সহজ হলো স্যার। আচ্ছা বলো হাসিরুল কি বলে, ইন্টিগ্রেশন করে যদি করতে? স্যার এটা টাইম ডোমেনে যদি ইন্টিগ্রেশন করে করতাম তাহলে স্যার আরো তাড়াতাড়ি আর সহজ হতো। হ্যাঁ এক্ষেত্রে হয়তো হচ্ছে, কিন্তু অনেক জায়গায় দেখবে যে এটাই তাড়াতাড়ি হচ্ছে। ঠিক আছে, সবসময় এটাই মানে এক্ষেত্রে হয়তো হয়ে যাচ্ছে, কিন্তু ইন জেনারেল কিন্তু আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটাই ইজিয়ার। ঠিক আছে, আর কি বলো, কি বলছিলে? তো স্যার ইনভার্স ফাংশনটা স্যার একবার এই লাস্ট লাইনে ইনভার্স ফাংশনটা একটু বলে দিন স্যার। দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ যদি আমাকে ওয়ার্ড বলে, বা ইউ অফ ইউ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি বলে, ইউ অফ টি মানে কি? ইউনিট স্টেপ ফাংশন। এটা ইউ অ্যাজ এ ফাংশন অফ টাইম টিও বলতে পারে। এটার মানে হচ্ছে ইউ অফ টি হচ্ছে এমন একটা ফাংশন যার ভ্যালু হচ্ছে কত? এর ভ্যালু হচ্ছে 1 ফর টি গ্রেটার দ্যান 0। টি গ্রেটার দ্যান 0 তে এর ভ্যালু হচ্ছে 1, আর এর ভ্যালু হচ্ছে 0 ফর টি লেস দ্যান ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হলো ইউনিট স্টেপ ফাংশনের ডেফিনেশন। কিন্তু আমরা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার সময় লিমিটটা কত থেকে কতর মধ্যে বসাই বলো? কোনো ফাংশনের ল্যাপ্লাস করতে গেলে লিমিটটা সবসময় 0 থেকে ইনফিনিটির মধ্যে বসাই। এফ অফ টি ইন্টু ই টু দি পাওয়ার কত বসাই? ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু টি ডিটি, এটা বসাই আমরা। এবার ব্যাপার হচ্ছে এই যে আমরা লিমিটটা বসাচ্ছি 0 থেকে ইনফিনিটির মধ্যে, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্মে যদি আমাকে ইউ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি বলা থাকে, তাহলে আমরা এর ভ্যালু কত কনসিডার করব? যদি ইউ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি বলে, ইউ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি যদি বলে, তার ল্যাপ্লাস যদি আমরা করি, তাহলে আমরা কত থেকে এর ভ্যালু কত বসাবো? 0 থেকে টি এর মধ্যে এর ভ্যালু কত বলো? 0 থেকে ইনফিনিটির মধ্যে এর ভ্যালু কত? 1। তার মানে আমরা 1 বসাবো, 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। তার মানে আমাকে ইউ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি বলা থাকুক, অথবা কোনো একটা পার্টিকুলার নাম্বারই বলা থাকুক, ইউ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি বলা নাও থাকতে পারে, 2, 4, 3 যা খুশি বলা থাকতে পারে। সাপোজ এখানে কত ছিল? এখানে আমার 1 আছে। 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কত পাবো বলো তাহলে? ইউ অফ টি এর ল্যাপ্লাস করলে আমরা পাই হচ্ছে 1 বাই এস। তাহলে 1 এর ল্যাপ্লাস করলেও আমরা 1 বাই এসই পাবো। যদি এখানে 2 থাকতো তাহলে এখানে আমরা 2 বাই এস পেতাম, যদি 3 থাকতো 3 বাই এস পেতাম। তো সেই রকম ভাবেই প্রথম পার্টটার জন্য দেখতেই পাচ্ছ এখানে আমার 1 বাই এস আছে, তাহলে এর ল্যাপ্লাস করলে কত পাবো? আইদার আমরা এখানে ইউ অ্যাজ এ ফাংশন অফ টাইম টি লিখতে পারি, অথবা অত লেখারও দরকার নেই, আমরা জাস্ট 1 লিখে দিতে পারি। যদি এখানে 2 থাকতো, 2 বাই এস যদি থাকতো তাহলে আমরা 2 লিখতাম, যদি এখানে 3 থাকতো 3 লিখতাম। আর আরেকটা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলা আমি আগেই প্রুভ করেছি, সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস এ ইন্টু টি। সেটা করে কত পাওয়া যায়? সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই কত? এস প্লাস এ। এস প্লাস এ মানে যদি কোনো ফাংশন ই টু দি পাওয়ার ধরো মনে করো 3t আছে, ই টু দি পাওয়ার মাইনাস 3t আছে, তাহলে তার ল্যাপ্লাস করলে কত পাবো? আমরা পেয়ে যাবো 1 ডিভাইডেড বাই এস প্লাস 3 পেয়ে যাবো। ঠিক আছে, এবার ধরো কোয়েশ্চেনে আমাকে 1 ডিভাইডেড বাই এস প্লাস 5 দিয়ে দেওয়া আছে, বললো যে এর ইনভার্স ল্যাপ্লাস বার করতে। কি করবো? এর ইনভার্স ল্যাপ্লাস করতে গেলে কত হবে? এর ইনভার্স ল্যাপ্লাস করলে কত বেরোবে? ই টু দি পাওয়ার মাইনাস 5t, মাইনাস 5t, কারণ এখানে প্লাস 5 আছে, তার জন্য ই টু দি পাওয়ার মাইনাস 5t বেরোবে। অনুরূপ ভাবে এখানে আমার কত দেখাচ্ছে?
মানে 1/s প্লাস 1/rc plus আছে, 1 এই by 1/rc টাকে একটা নাম্বার, একটা কনস্ট্যান্ট ভাবতে পারো তো। হ্যাঁ এ হ্যাঁ, হিসেবে ধরে নিচ্ছি। তারপরে e⁻−80 হয়ে গেল এটা। আর সেকেন্ড পার্টে দেখো q/cs আছে, q0/cs আছে। তাহলে q0/c টা একটা নাম্বার, তার সঙ্গে কে গুণ ছিল, তার নাম্বার সঙ্গে 1/s 1 গুণ by ছিল। s টা এবার 1/s এর তাহলে ইনভার্স করলে তো আমরা জানি q0/c 1ই হয়, তাহলে আর লিখবো কেন ওটা, ব্যাস q0/c পর্যন্ত। ঠিক আছে, ওকে স্যার। তো এইভাবে আমরা কোন একটা সিস্টেমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের কারেন্ট আমরা ক্যালকুলেট করতে পারছি। আচ্ছা, আরেকটা আরেকটা প্রবলেম এখানে একটু এক্সাম্পল নিয়ে করে দেখা যাক। জেনারেলাইজড প্রবলেম, ঠিক আছে। স্টেপ রেসপন্স step response of a RL parallel circuit, of a RL parallel circuit. ঠিক আছে, তো RL প্যারালাল সার্কিটের আমরা একটু সার্কিটটা এঁকে নিই। আর এবং এল তারা প্যারালালে আছে এবং সেখানে একটা স্টেপ রেসপন্স দেওয়া হচ্ছে, স্টেপ মানে ইনপুট প্রোভাইড করা হচ্ছে। এবার এই স্টেপ ইনপুটটা সবসময় যে ভোল্টেজ সোর্সই হতে হবে তার কোনো মানে নেই, কারেন্ট সোর্সও হতে পারে। স্টেপ ইনপুট মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট ডিসি ভোল্টেজ, ভোল্টেজ অথবা কারেন্ট যা খুশি হতে পারে। ঠিক আছে, এবার মনে করা যাক আমরা এর সার্কিটটা এরকম ড্র করছি। এটা ধরো একটা কারেন্ট সোর্স আছে, তার কারেন্টের ভ্যালু হচ্ছে আই, এটা একটা রেজিস্টার, তার রেজিস্ট্যান্স হচ্ছে আর, এবং এটা একটা ইন্ডাক্টর যার ইন্ডাকটেন্স হচ্ছে এল। ঠিক আছে, তো ধরা যাক আমার যখন মানে ইনিশিয়ালি কি ছিল, এই সুইচটা ক্লোজ ছিল, এরকম এই সুইচটা ক্লোজ ছিল ইনিশিয়ালি আমার এরকম সুইচখানা ক্লোজ অবস্থায় ছিল। এবার ব্যাপার হচ্ছে যে আমরা সুইচটাকে কি করলাম, ওপেন করে দিলাম, এই সুইচটাকে ওপেন করেছি, আর t=0 তে আমরা এই সুইচটাকে ওপেন করে দিয়েছি। তো যখন এটা ক্লোজ ছিল, সুইচটা যখন ক্লোজ ছিল, সমস্ত কারেন্টটা কোন দিকে যাচ্ছিল বলো? যখন সুইচটা ক্লোজ অবস্থায় ছিল, সমস্ত আই কারেন্টটা কোন দিকে শর্ট যাবে? সার্কিট পাতে। এই পাথ দিয়ে ব্যাক করে যাচ্ছিল। কিন্তু যখন আমরা এই সুইচটাকে ওপেন করে দিলাম at t=0 তে, তখন কি হবে, এই কারেন্টটা এখান দিয়ে তো আর আসবে না, এখান দিয়ে তো আসার রাস্তা নেই আর। তাহলে এখান দিয়ে আই কারেন্ট আসবে, এসে দুটো পাথ আছে, একটা পাথ হলো এইটা, এটা হচ্ছে রেজিস্টারের মধ্যে দিয়ে, ধরা যাক এই পথে আই আর কারেন্ট ফ্লো করলো, এবং ধরা যাক এই আর একটা পাথ আছে, এখান দিয়ে আমার আই এল কারেন্ট ফ্লো করে গেল। ঠিক আছে, তাহলে এই পরিস্থিতিতে আমরা যদি ক্যালকুলেট করতে চাই যে রেজিস্টারের মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে আর ইন্ডাক্টরের মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে, কিভাবে বার করব বলো? প্রথমে বলো আমরা কি লিখতে পারি। একটা দুটো জিনিস আমরা লিখতে পারছি এই নোডে, এই যে নোডটা, যখন আমরা ধরো সুইচটা ওপেন করে দিয়েছি, মানে আমার এইটাকে নিয়ে আর কোনো ভাবার দরকারই নেই, এই জিনিসটাকে নিয়ে আমরা আর একদম ভাববো না, আমাদের ভাবার বিষয় হচ্ছে এই জায়গাটা। স্যার ওই নোডে কারেন্ট ডিভিশন রুল লাগালে তো বেরিয়ে যাবে। হ্যাঁ, কি লাগাবো বলো? কারেন্ট ডিভিশন রুল প্রথমে নয়, I কারেন্ট equal to ডিভিশন রুল IR কিভাবে plus লাগাবে? IL কারেন্ট ডিভিশন রুল কারেন্ট ডিভিশন রুল তো লাগাতে পারবে না, কারেন্ট ডিভিশন রুল কখন IR হয়? plus I হ্যাঁ equal to I। হ্যাঁ, আই ইজিক্যাল টু মানে ইনকামিং ইজিক্যাল টু আউটগোয়িং। তাহলে ইনকামিং কত এই নোডের ক্ষেত্রে? এই নোডের ক্ষেত্রে ইনকামিং হচ্ছে আমার আই, ইনকামিং হচ্ছে আই, আর আউটগোয়িং কত? আউটগোয়িং হচ্ছে একটা আইআর আর একটা হচ্ছে আইএল, একটা হচ্ছে আইআর আর একটা হচ্ছে আমার আইএল। এটা একটা ইকুয়েশন আমরা লিখতে পারি, নোড ইকুয়েশন। আমরা নোড থেকে আমরা কেসিএল হিসাবে এই একটা ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি। অন্যদিকে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে, যে আমার এই রেজিস্টার আর ইন্ডাক্টর এরা কিসে কানেক্টেড আছে? প্যারালালে কানেক্টেড আছে, প্যারালাল অবস্থায় আছে। প্যারালাল অবস্থায় কি সেম হয়? দুটো জিনিস প্যারালালে ভোল্টেজটা থাকলে সেম হবে তাদের দুটোরই। একসাথে ভোল্টেজটা সেম হবে, তার মানে ভোল্টেজ ড্রপটা সেম হবে।
এবার বলো রেজিস্টার আর তার মধ্যে দিয়ে যদি আমার আইআর কারেন্ট ফ্লো করে, এখানে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আইআর কত? ইন্টু আর। আই আর গণিত আর, এটা হচ্ছে আমার এর অ্যাক্রসে ভোল্টেজের ড্রপটা। আর এর অ্যাক্রসে ভোল্টেজের ড্রপ কত হচ্ছে? স্যার 1/L ইন্টিগ্রেশন অফ না না ভিডিটি। না না না, 1/L কেন হবে? ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের ফর্মুলা কি? এল ইন্টু ডিএল ডি ডিটি, স্যার এল এল ডিআই ডিআই, হ্যাঁ এল ইন্টু ডি ডিটি অফ আইএল। কারেন্ট, হ্যাঁ আইএল কারেন্ট, মানে কারেন্ট। হ্যাঁ তার মানে হচ্ছে এলটা উপরে থাকবে না, এলটা উপরে থাকবে, এল ইন্টু ডিডিটি এটা তো অফ মানে কারেন্ট। ডিআইএল বাই ডিটি, ডিআইএল বা ডিটি। ঠিক আছে, এইটা হবে আমাদের একটা ইকুয়েশন, এইটা হবে আমাদের আরেকটা ইকুয়েশন। তাহলে দেখো এই ইকুয়েশন থেকে আমরা আইআর এর ভ্যালু পেয়ে যাচ্ছি। আইআর এর ভ্যালু কত পাচ্ছি? আইআর এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, আইআর সমান আমরা পেয়ে যাচ্ছি কত না, এল বাই আর, এল বাই আর ইন্টু ডিডিটি অফ আইএল, ডিডিটি অফ আইএল। ঠিক আছে, ডিডিটি অফ আইএল এটা আমরা পেয়ে যাচ্ছি, এটা আমরা সাপোজ 2 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি। এবার এই 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা আইআর এর যে ভ্যালুটা পেলাম সেটাকে আমরা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিতে পারি তো। তাহলে কি হবে 1 নম্বর ইকুয়েশনে যদি আমরা বসিয়ে দিই ভ্যালুটাকে, তাহলে 1 নম্বর ইকুয়েশনে আমরা অলরেডি কি পেয়েছিলাম, এটাকে আমরা ক্লিয়ার করব। 1 নম্বর ইকুয়েশনে আমরা কি পেয়েছিলাম বলো? আই ইজ ইকাল টু পেয়েছিলাম, আই ইজ ইকাল টু আমরা পেয়েছিলাম আইআর প্লাস আইএল। আমরা কি চেষ্টা করছি, আমরা এটাকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে আমরা চেষ্টা করছি এটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মে নিয়ে আসতে, বোঝা গেল? তবে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করব। তো এখানে তো আমার দুটো ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে না, একটা আইআর একটা ভ্যারিয়েবল, আইএল আর একটা ভ্যারিয়েবল, দুটোই ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে, আমাদেরকে একটা ভ্যারিয়েবল ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথমে আগের পেজে আমরা আইআর এর ভ্যালুটা পেয়ে গেছি, আইআর এর ভ্যালু এল বাই আর ইন্টু ডিডিটি অফ আইএল, এই জিনিসটাকে আমরা এখানে সাবস্টিটিউট করে দেবো। তাহলে আইআর এর ভ্যালু কত পেয়েছি, এল, দেখো আইআর এর ভ্যালু পেয়েছি এল বাই আর গণিত ডিডিটি অফ আইএল, এই জিনিসটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। প্লাস আমাদের আছে কত এখানে আইএল, প্লাস আমাদের এখানে আইএলটা আছে, এটা সমান হচ্ছে আই আই। এই আইটা কি কি ধরনের আই, এটা কি কোনো ভ্যারিয়েবল বলো? এই ক্যাপিটাল আই যেটা লিখেছি এটা কোনো ভ্যারিয়েবল? এই না আইটা স্যার এটা কনস্ট্যান্ট। এটা কনস্ট্যান্ট, এটা ডিসি, মানে যেরকম ডিসি মানে আমাদের কারেন্ট হতো ডাইরেক্ট কারেন্ট, যেটা যেমন একটা কনস্ট্যান্ট ভ্যালু, ভোল্টেজের ক্ষেত্রে যেরকম কনস্ট্যান্ট ভ্যালু, এটা যদিও কারেন্ট সোর্স তাও কিন্তু এর ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট, মানে এটা কনস্ট্যান্ট একটা ভ্যালু। এবার আমরা যদি ইয়ে করি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি দুদিকে, তাহলে কত হবে বলো? ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা কি লিখতে পারি? আই অফ আই অফ এস লিখবো। আই অফ এস কখন লিখি, যখন আই টি যেটা টাইমের উপরে ডিপেন্ডেন্ট যদি হয় তার ল্যাপ্লাস এটা আই করলে বাই আমরা, এস হবে, হ্যাঁ আই বাই এস। হ্যাঁ, কিন্তু কেউ একজন বললো আই অফ এস, আই অফ এস কিন্তু যখন এটা, যদি এটা অল্টারনেটিং কারেন্ট হতো, আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি হতো, এটা যদি টাইমের উপরে ডিপেন্ডেন্ট হতো, যেটাকে তুমি আই অ্যাজ এ ফাংশন অফ টাইম টি দিয়ে ডিনোট করতে, তখন এটা ল্যাপ্লাস করলে আই অ্যাজ এ ফাংশন অফ এস হতো। কিন্তু তা তো নয়, এটা তো টাইমের উপরে ডিপেন্ডেন্ট নয়, এটা তো কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের যদি আমরা ল্যাপ্লাস করি তাহলে এটা সিম্পলি আই ডিভাইডেড বাই এস হয়ে যাবে, আই ডিভাইডেড বাই এস হয়ে যাবে। সেকেন্ড পার্টে দেখো এল ডিভাইডেড বাই আর অ্যাজ ইট ইজ থাকবে। এবার এই ডিডিটি অফ আইএল যেটা আছে সেটা ল্যাপ্লাস করলে কত হবে বলো? ডিডিটি অফ আইএল এর ল্যাপ্লাস করলে কত হবে? এস ইন্টু আইএল অফ এস আইএল অ্যাজ এ ফাংশন অফ এস, হ্যাঁ এরকম, মাইনাস মাইনাস আইএল, ছোট হাতের আইএল দিয়ে দেবে অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 প্লাস, অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 প্লাস। আর এদিকে, এদিকে কত, এটা কি হবে আইএল এর ল্যাপ্লাস করলে বলো কি হবে? ওইটা স্যার আইএল এর ল্যাপ্লাস করলে পরে আইএল, স্যার এটা তো কনস্ট্যান্ট নয়, এটা ভেরিয়েবল। হ্যাঁ তাহলে কি হবে, কি হওয়া উচিত? তাহলে আইএল অফ এস। আইএল অ্যাজ এ ফাংশন অফ এস, দেখো এইটাই বোঝার, দেখো এটাই কিন্তু বোঝার এখানে, এটা আইটা এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট জিনিসের মানে ল্যাপ্লাস করলে 1/s হয়ে যাচ্ছে, কিন্তু এটা যেহেতু ভেরিয়েবল, এটার করলে কিন্তু আইএল বাই এস হবে না, এটা কিন্তু আইএল অ্যাজ এ ফাংশন অফ এস আমাকে লিখতে হবে, যেহেতু এটা টাইমের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, টাইম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি আর কোনটা টাইমের সঙ্গে ডিপেন্ডেন্ট নয় সেটা বুঝতে হবে আমাদেরকে।
ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এবার স্যার এক একটা, মিনিট, হ্যাঁ আইএল যেটা স্মল আইএল লিখলেন এটা তো ক্যাপিটাল আইএল লিখলেও হতো স্যার। এটা তো প্রথম আমাদের ফাংশনটাই আমাদের আই আই অফ এল মানে আইএল। হ্যাঁ সরি, হ্যাঁ এটা ক্যাপিটাল আই এল লিখতে পারো, এটা ক্যাপিটাল আই এল লেখা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। অ্যাট টাইম 0+। হুম, এটা ক্যাপিটাল আই এল লেখাই বেটার হবে। তো দেখো এবার একটা জিনিস লক্ষ্য করো এখানে, আমরা যখন সুইচটাকে ক্লোজ রেখেছিলাম তখন আমার সমস্ত কারেন্ট এদিকে যাচ্ছিল, যাচ্ছিল তো। তখন আমার রেজিস্টার আর ইন্ডাক্টরের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছিল কি? t<0 কোনো কারেন্ট রেজিস্টারের মধ্যে যাচ্ছিল না, ইন্ডাক্টরের মধ্যেও যাচ্ছিল না। কিন্তু যেই আমরা সুইচটাকে ওপেন করলাম, এবার এর মধ্যে কারেন্ট যেতে শুরু করবে। কিন্তু ইন্ডাক্টরের ধর্ম কি? ইন্ডাক্টর হচ্ছে সহজে তার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাকে চেঞ্জ হতে বাধা দেয়। তো প্রথমে এর মধ্যে কত কারেন্ট যাচ্ছিল? সুইচটা যখন এখানে ক্লোজ ছিল, ইন্ডাক্টরের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছিল না। দ্যাট মিনস আমরা যদি বলি তাহলে আইএল অ্যাট টাইম 0- মানে সুইচটা ধরো ওপেন হয়েছে অ্যাট t=0-তে, তাহলে t=0- এর মধ্যে কত কারেন্ট যাচ্ছিল? 0- এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছিল না, জিরো কারেন্ট যাচ্ছিল। তাহলে t=0+এও এর মধ্যে দিয়ে জিরো কারেন্টই যাবে, 0+এও এর মধ্যে দিয়ে জিরো কারেন্টই যাবে। সুতরাং আমরা এই এই জিনিসটাকে কাজে লাগিয়ে বা এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা বলতে পারি যে অ্যাট টাইম t=0+এ এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা জিরোই হবে, এটা জিরোই হবে। ঠিক আছে, এটা জিরো কেন হবে বুঝতে পারলে? আমি বললাম, এটা কিন্তু বললাম এখনই যে সুইচটা যখন প্রথমে এটা ক্লোজ ছিল, সমস্ত আইআর, স্যার ক্যাপাসিটার সাডেন চেঞ্জ এলাও করে না হ্যাঁ তার জন্য, সাডেন চেঞ্জটাকে অ্যালাউ ক্যাপাসিটার করবে না। সাডেন প্রথমেই চেঞ্জ এর মধ্যে এলাও দিয়ে করে না আইএল তার আই জন্য। কারেন্ট যাচ্ছিল, আইএল জিরো ছিল। t<0-তেও আইএল জিরো ছিল, সুতরাং t=0+এও আইএল জিরোই থাকবে। এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগালাম এখানে। তাহলে এবার আমরা পাচ্ছি কত? আই অ্যাজ এ ফাংশন, সরি আই বাই এস ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের এখানে কত হচ্ছে? এল বাই আর ইন্টু এস ইন্টু আইএস। ঠিক আছে, সরি আইএল অ্যাজ এ ফাংশন অফ এস, আইএল অ্যাজ এ ফাংশন অফ এস প্লাস এখানে আমাদের আরেকটা আইএল অ্যাজ এ ফাংশন অফ এস আছে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা সিম্পলিফাই করতে পারি নাকি? এখানে আইএল অ্যাজ এ ফাংশন অফ এস আছে, এখানেও আইএল অ্যাজ এ ফাংশন অফ এস আছে, তাহলে দুটো থেকে আইএল অ্যাজ এ ফাংশন অফ এস আমরা কমন নিতে পারি। আমরা এটাকে বাঁ দিকে লিখছি, হ্যাঁ বাঁ দিকে লিখছি। আমরা এটাকে কপি করি, না হলে আমরা এ করতে পারবো না। এটাকে কপি করি। এখান থেকে আমরা পরের ধাপে কি লিখতে পারি? এই আইএল অ্যাজ এ ফাংশন অফ এস এখান থেকে আমরা কমন পেয়ে যাচ্ছি। আইএল অ্যাজ এ ফাংশন অফ এস যখন কমন নিচ্ছি, পড়ে থাকছে কি ভেতরে? প্রথমটা থেকে আমার পড়ে থাকছে এলএস বাই আর, আর সেকেন্ডটা থেকে আমার পড়ে থাকছে 1, সেকেন্ডটা থেকে আমার 1 পড়ে থাকছে। আর এদিকে আমার কে আছে? এদিকে আমার আছে হচ্ছে আই ডিভাইডেড বাই এস পড়ে আছে। তাহলে এবার আমরা কি করব? এটাকে রেশনালাইজ করব। আইএল অ্যাজ এ ফাংশন অফ এস, এখান থেকে আমরা আর কমন নিয়ে নেব। আর যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কে পড়ে থাকছে? এখানে এলএস পড়ে আছে, এখানে আর হয়ে যাবে। আর এখানে আমার হয়ে যাচ্ছে কত? আই ডিভাইডেড বাই এস, এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে আই এল এজ এ ফাংশন অফ এস, এটা সমান আমরা লিখতে পারছি আই গুণিত আর ডিভাইডেড বাই, এখানে আমার পড়ে থাকছে কত? এস ইন্টু এলএস প্লাস আর, এলএস প্লাস আর, এলএস প্লাস আর, এই জিনিসটা আমার পড়ে থাকছে। তাহলে আই গণিত আর ডিভাইডেড বাই এলএস প্লাস আর। এবার আমাদের এটাকে কি করতে হবে? আমরা তো এইরকম ছেড়ে দেবো না, আমরা একে টাইম ডোমেনে নিয়ে যেতে চাই। তো টাইম ডোমেনে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হয়? ইনভার্স ল্যাপ্লাস করতে হয়। তো তার জন্য কি করতে হবে? এই এসটাকে আমাকে ফার্স্টে ফ্রি করতে হবে, এখান থেকে আমাকে এস কে ফ্রি করতে হবে। দেখো এস কে আমরা ফ্রি করব কিভাবে? বলো, তোমরাই বলো এসটাকে কিভাবে ফ্রি করা যেতে পারে? এসটাকে স্যার নিচেরটা কমন নিয়ে নেবা। হ্যাঁ, নিচ থেকে আমরা এল কমন নিলেই তো এস ফ্রি হয়ে যাবে। তাহলে আইএল অ্যাজ এ ফাংশন অফ এস
এটা আমরা লিখতে পারি উপরে আমাদের আছে হচ্ছে আই গণিত আর, আই গণিত আর ডিভাইডেড বাই নিচে কত আছে এস, আর এখান থেকে আমরা এল কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো কত এস প্লাস আর বাই এল, এস প্লাস আর বাই এল এটা পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে দেখো কনস্ট্যান্ট টার্মগুলোকে বাইরে লেখো আর বাকি টার্মগুলোকে আরেক জায়গায় লেখো। আই এল এজ এ ফাংশন অফ এস, মানে কিভাবে লিখবে, কনস্ট্যান্ট টার্ম এখানে কে কে বলো দেখি, আইটা একটা কনস্ট্যান্ট, আরটা একটা কনস্ট্যান্ট, আই আর আর এল। এল একটা কনস্ট্যান্ট, এগুলোকে এক জায়গায় লেখো আর বাকি জিনিসটাকে আরেকভাবে লেখো। তাহলে এখানে পড়ে থাকে আমার এস গণিত এস প্লাস আর বাই এল। এবার আমি একটু আগে একটা কনসেপ্ট তোমাদেরকে বলেছি, এরকম যদি থাকে 1/s ইন্টু এস প্লাস এ, এরকম ফরম্যাট যদি থাকে সেটাকে আর ওরকম ভেঙে করার দরকার নেই, ডাইরেক্টলি তোমরা লিখতে পারো। কিরকম লিখতে পারো বলো সেই কনসেপ্ট কাজে লাগিয়ে, এটাকে কি লিখতে পারো, 1/s 1/s মাইনাস, এল বাই আর, না না, মাইনাস minus 1/s plus 1/s প্লাস r by আর বাই এল। 1/s প্লাস আর এল। হ্যাঁ, এবার বাইরে কি দিয়ে গুণ করবো, বাইরে আমার হচ্ছে L 1 by বাই R। এ দিয়ে গুণ করতে হবে, 1 বাই এ, মানে এখানে এ বলতে আমার আর বাই এল, তার মানে 1 বাই নিচে আমার আর হয়ে যাবে, উপরে আমার এল হয়ে যাবে, নিচে আমার এল হয়ে যাবে 1 বাই আর বাই এল, তার মানে উপরে আর, সরি উপরে এল নিচে আর। এবার দেখো এই আর আর এল গুলো কেটে যাবে, এখানে এই আর এর সঙ্গে এই আর কেটে যাবে, আর এই এল এর সঙ্গে এই এলটা কেটে যাবে। তাহলে আই এল অ্যাজ এ ফাংশন অফ এস এটা সমান কত হচ্ছে, আই এল অ্যাজ এ ফাংশন অফ এস এটা সমান আমার হয়ে যাচ্ছে, দেখো এখান থেকে আই বাইরে থাকছে, আইটা বাইরে I থাকছে, আই গণিত ভেতরে আমার পড়ে থাকছে কে 1/s ফার্স্টে পড়ে থাকছে, মাইনাস 1/s প্লাস আর বাই এল পড়ে থাকছে, এস প্লাস আর বাই এল পড়ে থাকছে। এবার ল্যাপ্লাস নাকি স্যার? হ্যাঁ, এবার হচ্ছে এটা ইনভার্স ল্যাপ্লাস করতে হবে, ইনভার্স ল্যাপ্লাস। তাহলে দেখো এটাকে ইনভার্স ল্যাপ্লাস করে কি লিখতে পারো, আই এল অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ইজ ইকুয়াল টু কি লিখতে পারো, আইটা কি লিখবে, আই এল I ল্যাপ্লাস into- করলে কি হবে, 1 আই হবে। আই থাকবে, এটা তো কনস্ট্যান্ট, বাইরের কনস্ট্যান্টটা কনস্ট্যান্টের মতো থাকবে, কিন্তু এই 1/s যেটা আছে এর ইনভার্স ল্যাপ্লাস করলে কি হয়, ওটা 1 1 1 মাইনাস এটার ইনভার্স ল্যাপ্লাস e করলে to কি the হবে, power ই টু দি পাওয়ার minus r by l into শুধু t আর বাই এল, তার সঙ্গে into t ইন্টু টি লিখতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের আইএল অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। তাহলে একটা পার্ট আমরা বার করে ফেললাম, আমাদের কারেন্ট যেটা বার করতে বলেছিল ইন্ডাক্টরের মধ্যে সেটাকে আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেললাম। আর আইআর আমরা আরেকটা ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন এখানে কি লিখেছিলাম বলো, আই ইজ ইকাল টু আইআর প্লাস আইএল, এটা তো অলওয়েজ এক্সিস্ট করে, এটা টাইম ডোমেনেরই ইকুয়েশন। তাহলে আই ইজ ইকাল টু আইআর প্লাস আইএল, এই ইকুয়েশন থেকে আমরা কি কাজে লাগাতে পারি, আই ইজ ইকাল টু আমার আইআর, সরি এটাকে এইরকম লেখা ঠিক হয়নি, এটাকে আইএল তো ক্যাপিটালেই লিখবো, ঠিক আছে, এটা ক্যাপিটালেই লিখবে আইএলটা। তাহলে আমরা দেখো এখানে আইআর, সরি আই ইজ ইকাল টু আমরা জানি হচ্ছে কত, আমাদের আই আর প্লাস আই এল, এখানে এটা কিন্তু সবই টাইম ডোমেনে, হ্যাঁ এটা টাইম ডোমেনের ইকুয়েশন, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে টাইমের সঙ্গে কোয়ান্টিটি, এটা হচ্ছে টাইমের সঙ্গে ভ্যারিং কোয়ান্টিটি। তাহলে আইআর এজ এ ফাংশন অফ টাইম টি যদি আমাকে বার করতে বলে, আইআর এজ এ ফাংশন অফ টাইম টি যদি আমাকে বার করতে বলে, সেটা আমরা পেয়ে যাবো কি করে, আই মাইনাস আইএল এজ এ ফাংশন অফ টাইম টি, ওখান থেকে পেয়ে যাবো আই মাইনাস আইএল এজ এ ফাংশন অফ টাইম টি, এখান থেকেই আমরা পেয়ে যাবো। তাহলে আইএল এজ এ ফাংশন অফ টাইম টি এটা তো আমরা এখান থেকে পেয়েছি অলরেডি, তাই তো, এটা তো আমরা অলরেডি পেয়েছি এখান থেকে। তাহলে আইএল এজ এ ফাংশন অফ টাইম টি যখন পেয়েই গেছি, তাহলে আইআরটাও ইজিলি পেয়ে যাবো, আইআর এজ এ ফাংশন অফ টাইম টি সমান হয়ে যাবে আমার আই মাইনাস কত, আই মাইনাস আইএল এর ভ্যালুটা বসিয়ে দাও, আইএল এর ভ্যালু কত, আইএল এর ভ্যালু হচ্ছে আই, সরি আইএল এর ভ্যালু হচ্ছে আই গণিত 1 মাইনাস, আই গণিত 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, এইটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, আই মাইনাস আই প্লাস আই ইন্টু ই টু দি পাওয়ার কত, মাইনাস আর বাই এল ইন্টু টি। ঠিক আছে, আর বাই এল ইন্টু টি। তাহলে এবার এটাকে আমরা এখান থেকে আই আছে, এখানে একটা আই আছে, দুটো আইকে ক্যান্সেল আউট করে দেবো,
দুটো আই কে ক্যান্সেল আউট করে দিলে আমার পড়ে থাকে কে, পড়ে থাকে আমার আই গণিত ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, আর বাই এল ইন্টু টি। এটা হয়ে গেল আমার কারেন্ট থ্রু দ্য রেজিস্টার, রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে তার ভ্যালুটা। ঠিক আছে, স্যার আগের তা- পেজটা একবার ব্যাক করুন তো। ধরো এটা আমরা 1 নম্বর ইকুয়েশনেই পেয়েছিলাম, আমি এখানে টাইম কথাটা লিখিনি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, কিন্তু এটা তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে টাইম ডোমেনের ইকুয়েশন। আই ইজ ইকাল টু আই আর প্লাস আই এল, এখানে এই টোটাল জিনিসটাই কিন্তু এটা টাইম ডোমেনে আছে, এটাও টাইম ডোমেনে আছে আই আরটাও, এটাও টাইমের উপরে ভ্যারি করে, কিন্তু এটা কনস্ট্যান্ট, তার জন্য এর ব্র্যাকেটে টি আমরা লিখবো না, এটা তো কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা স্টেপ রেসপন্স বার করে ফেললাম, কার ক্ষেত্রে না একটা আরএল প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। ঠিক আছে, আরএল প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা স্টেপ রেসপন্সটাকে ক্যালকুলেট করলাম। আচ্ছা, আমি তোমাদের একটা টাস্ক দিই, একটা টাস্ক আমি দিচ্ছি, সেটা হচ্ছে স্টেপ রেসপন্স অফ আরসি প্যারালাল সার্কিট। এটা তোমরা করে দেখাবে আমাকে, আমি সার্কিটটা ড্র করে দেবো। স্টেপ রেসপন্স of RC parallel circuit। মানে এই সিম্পল এই সার্কিটটাই থাকবে, খালি এখানে ইন্ডাক্টরের পরিবর্তে ক্যাপাসিটার হয়ে যাবে, বাকি সমস্ত জিনিসটাই কিন্তু আমাদের সেমই থাকবে। মানে সার্কিটটা হচ্ছে এরকম, একটা আমার একটা হচ্ছে কারেন্ট সোর্স আছে, এটা হচ্ছে, এটা কি ধরনের কারেন্ট সোর্স, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ঠিক আছে, সবসময় এর ভ্যালু কনস্ট্যান্ট এবং সেটা হচ্ছে আই। এবং এখানে আমাদের আছে একটা সুইচ, এই সুইচটা আমার ইনিশিয়ালি ক্লোজ ছিল, আমরা একে টি ইকুয়াল টু 0-তে ওপেন করে দিয়েছি। এবং কি আছে, একটা আমার রেজিস্টার আছে যার রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে কত না আর, রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আর। এবং এর প্যারালালে আছে আমার একটা ক্যাপাসিটার, ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স হচ্ছে সি, ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স হচ্ছে সি। তাহলে এর গায়ে আমরা লিখে রাখছি, রেজিস্টারের গায়ে লিখে রাখছি আর, এর গায়ে লিখে রাখলাম সি, এটা হলো এর ক্যাপাসিটেন্স। ঠিক আছে, এবং ইনিশিয়ালি এই ক্যাপাসিটারটা ইনিশিয়ালি ডিসচার্জ কন্ডিশনে ছিল, মানে ইনিশিয়ালি এর অ্যাক্রসে কোনো চার্জ ছিল না, এটা আমি বলে দিলাম। ইনিশিয়ালি এটাতে কোনো রকম কোনো চার্জ স্টোর হয়ে ছিল না, এটা আমরা বলে দিচ্ছি। তাহলে এই পরিস্থিতিতে যখন আমরা এই সুইচটাকে কখন ওপেন করেছি, সুইচটাকে ওপেন করেছি আমরা টি ইকুয়াল টু 0-তে ওপেন করেছি। এবং তারপরে আমাদের এই রেজিস্টারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আমাদের, আমরা সাপোজ এটাকে বলছি আই আর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি, এবং ক্যাপাসিটারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাকে আমরা বলছি সাপোজ আইসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। ঠিক আছে, তোমাদের টাস্ক হচ্ছে এই দুটোকে ক্যালকুলেট করতে হবে, হোয়াট ইজ আইআর অ্যাজ এ ফাংশন অফ টাইম টি এটা বার করবে, এবং হোয়াট ইজ আইসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি এটাও ক্যালকুলেট করবে। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এর রেসপেক্টেই বার হবে আইসি অ্যাজ এ ফাংশন অফ টাইম টি। এটা এই দুটোর ভ্যালু কত হবে এই দুটো ক্যালকুলেট করে আমাকে পাঠাবে। বুঝা গেল? এটা হচ্ছে স্টেপ রেসপন্স অফ আরসি প্যারালাল সার্কিট, তাহলে তোমাদের হয়ে যাবে। এই দুটোকে ক্যালকুলেট করে পাঠাতে হবে, আমরা যেরকম ভাবে আগেরটা করলাম সেইভাবেই এটাকেও করবে, ঠিক সেইভাবে এটাকেও করবে। করা যাবে? স্যার, হুম, ইনিশিয়ালি যখন ক্লোজ ছিল তখন ভোল্টেজ অ্যাক্রস দ্য টার্মিনাল আই, সি বা আর দুটোই তো সেম, বাট কিন্তু তখন তো স্যার ভোল্টেজ ড্রপই হবে না, মানে ভোল্টেজটা যে ড্রপ সেটা তো মানে কারেন্ট সোর্সের অ্যাক্রসের ড্রপ, সেটাই তো ড্রপ, কিন্তু এটা তো জানি না। না না, আমি তো বলে দিচ্ছি ইনিশিয়ালি এখানে কোনো ভোল্টেজ ছিলই না, ইনিশিয়ালি এটা ডিসচার্জ অবস্থায় ছিল, এটা তো বলে দেওয়া হচ্ছে, ইনিশিয়াল ঠিক কন্ডিশনটা আছে, তোমাকে ঠিক বলে আছে, দিলাম, ইনিশিয়াল তাহলে যা কন্ডিশন। হবে। হুম, ঠিক আছে, এটা করে তোমরা পাঠাবে আমাকে ইমেল করে।